এক্স গার্লফ্রেন্ড বাড়ি থেকে বের করে দিল। পরের দিন কোম্পানির মালিক হয়ে গেল। তারপর যা হলো, বন্ধুরা, কি হবে যদি একজন স্বামীকে তার স্ত্রী গরিব মনে করে প্রতিদিন অপমান করে, যাকে নিয়ে মজা ওড়ানো হয়, যাকে উপেক্ষা করা হয়? সে হঠাৎ এমন একটা সত্য সামনে নিয়ে আসে যাতে সবার পৃথিবী কেঁপে ওঠে। এই গল্পটি সম্রাট যোদ্ধার, যে তার ভালোবাসার জন্য সব কিছু সহ্য করেছিল। কিন্তু যখন সত্য সামনে এলো, তখন প্রত্যেকে নিজের ভুল বুঝতে পারল। এমন একটি ভালোবাসা যার মধ্যে কষ্টও আছে, সাসপেন্সও আছে, এবং এমন একটি টুইস্ট যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তাহলে প্রস্তুত হয়ে যান এমন একটি গল্পের জন্য যেখানে সম্মান, ভালোবাসা এবং পরিচয় এই তিনটির আসল মূল্য বুঝতে পারবেন। কিন্তু গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনি আপনার নাম এবং আপনার গ্রাম বা শহরের নাম কমেন্টে অবশ্যই জানিয়ে দিন, যাতে আমরা আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে পারি। এখন আর দেরি না করে গল্পের দিকে এগিয়ে যাই। রাতের সময় শহরের ঝলমলে রাস্তা, উঁচু উঁচু দালান এবং মাঝে হালকা ঠান্ডা হাওয়া। কিন্তু সেই শহরেরই এক কোণে একটি ছোট ভাড়া বাড়ি ছিল, যার দেয়ালে কোনো সাজসজ্জা বা জাঁকজমক ছিল না। দরজাটি ধীরে ধীরে খুলল এবং ভেতরে প্রবেশ করল সম্রাট যোদ্ধা। সাধারণ পোশাক, শার্টে হালকা ধুলোমাখা, হাতে একটা পুরনো ব্যাগ। প্রথম দেখায় যে কেউ তাকে একজন সাধারণ সংগ্রামী ছেলে মনে করবে, কিন্তু তার চোখগুলো, সেই চোখগুলোতে অদ্ভুত এক প্রশান্তি ছিল, যেন সে দুনিয়াটাকে খুব কাছ থেকে দেখেছে এবং বুঝতেও পেরেছে। সে চুপচাপ ভেতরে এলো, জুতো খুলল এবং জল খাওয়ার জন্য যেমনই গ্লাস তুলল, তখনই পেছন থেকে একটি তীক্ষ্ণ আওয়াজ এলো। এসে গেছো তুমি? সম্রাট ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়েছিল দিশা মেহতা। সাদা স্যাটিনের ড্রেস, হাতে মোবাইল, চেহারায় অহংকার আর চোখে হালকা ঘৃণার ছায়া। এত দেরি করলে কেন? সময়ের কোনো জ্ঞান আছে তোমার, নাকি এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও? সম্রাট কিছুই বলল না, শুধু হালকা একটু হাসল আর চোখ নিচু করে নিল। অফিসে কাজ ছিল, সে ধীরে ধীরে বলল। দিশা হেসে উঠল। অফিস? তুমি আর অফিস? প্লিজ সম্রাট, নিজেকে বোকা বানানো বন্ধ করো। তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ যেন সম্রাটের মনে আঘাত করছিল, কিন্তু সে তবুও শান্ত ছিল। খাবার রাখা আছে, খেয়ে নিও, দিশা না তাকিয়েই বলল এবং নিজের ঘরে চলে গেল। সম্রাট কয়েক সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চেয়ারে বসল। থালা সামনে ছিল, কিন্তু ক্ষুধা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সে পকেট থেকে তার পুরনো মোবাইলটা বের করল। স্ক্রিন ভাঙা ছিল, কিন্তু যেমনই সে সেটা অন করল, একটি মেসেজ ভেসে উঠল। স্যার, আগামীকাল সকাল ৯টায় বোর্ড মিটিং, সব ব্যবস্থা হয়ে গেছে। সম্রাটের চোখ কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। তারপর সে কোনো উত্তর না দিয়ে ফোনটা বন্ধ করল এবং আবার পকেটে রেখে দিল। এখন নয়, সে মনে মনে বলল। ঠিক তখনই দরজায় হঠাৎ জোরে আওয়াজ হলো, ঠক ঠক। দিশা নিজের ঘর থেকে বেরিয়ে এলো এবং দরজা খুলতেই তার চেহারায় সঙ্গে সঙ্গে একটা হাসি ফুটে উঠল। ওহো, বিবেক, তুমি এসে যাচ্ছ। দরজায় দাঁড়িয়েছিল বিবেক, দামি পোশাক, হাতে গাড়ির চাবি এবং চেহারায় কৃত্রিম আত্মবিশ্বাস। আমি তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু ভাবলাম আগে তোমার বাড়িতেই যাই, বিবেক হাসতে হাসতে বলল। দিশা হেসে উঠল। গুড, এমনিতেও এখানে তো কোনো এন্টারটেইনমেন্ট নেই। দুজনের চোখ এক মুহূর্তের জন্য সম্রাটের উপর পড়ল, যে চুপচাপ চেয়ারে বসেছিল। বিবেক হালকা হেসে বলল, ও, এও বাড়িতে আছে। দিশা খোঁটা দিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমার স্বামী, কিন্তু শুধু নামের। এ কথা শুনে এক মুহূর্তের জন্য বাতাসও যেন থমকে গেল। কিন্তু সম্রাট, সে তখনও শান্ত ছিল। বিবেক এবং দিশা সোফায় বসে কথা বলতে শুরু করল। হাসাহাসি, মজা এবং মাঝে মাঝে খোঁটা দেওয়া সবকিছু সম্রাটের সামনেই হচ্ছিল। দিশা, তুমি আরও ভালো একটি জীবন ডিজার্ভ করো, বিবেক বলল। একদম তাই, আর আমি এই ভুলটা খুব শিগগিরই শুধরে নেব, দিশা হাসি মুখে উত্তর দিল। সম্রাট এইসব শুনল, কিন্তু কিছু বলল না, শুধু ধীরে ধীরে উঠে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করতেই তার চোখে প্রথমবারের মতো হালকা জল দেখা গেল। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো এবং ধীরে ধীরে নিজেকে বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর সবকিছু বদলে যাবে। ঠিক সেই সময়ে তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনের নাম জলজল করছিল, চেয়ারম্যান ড্যাড। সম্রাট কলের দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর চুপচাপ কলটা কেটে দিল। এখন নয়, সে আবার বলল। বাইরে হলে দিশা আর বিবেকের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, আর ভেতরে এমন এক ঝড় তৈরি হচ্ছিল যার আজ এখনও কেউ পায়নি। পরের দিন সন্ধে, শহরের সবচেয়ে দামি হোটেল,
ঝলমলে আলো, বাইরে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়ি এবং ভেতরে চলছিল একটি হাই প্রোফাইল পার্টি। দিশা মেহতা আয়নার সামনে দাঁড়িয়েছিল। লাল রঙের ডিজাইনার শাড়ি, হীরের গয়না এবং চেহারায় সেই একই অহংকারী হাসি। সম্রাট, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সে আওয়াজ দিল। সম্রাট ঘর থেকে বেরিয়ে এলো। সাধারণ কালো শার্ট আর পুরনো জিন্স। দিশা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর হালকা হাসল। সিরিয়াসলি, তুমি এভাবেই যাবে? অন্তত আমার সাথে যাচ্ছ, একটু তো সম্মান রাখো। সম্রাট শান্ত স্বরে বলল, আমার কাছে এটাই আছে। এক্স্যাক্টলি, এটাই তো সমস্যা। দিশা খোঁটা দিল। কিছুক্ষণ পর দুজনে পার্টিতে পৌঁছল। তারা ভেতরে ঢুকতেই দেখল চারিদিকে দামি স্যুট, ব্র্যান্ডেড পোশাক, বড় বড় ব্যবসায়ী, আর তাদের সবার মাঝে সম্রাটকে একদম আলাদা দেখাচ্ছিল। মানুষের চোখ তার ওপর আটকে গেল। ফিসফিসানি শুরু হয়ে গেল। এ কে? দিশা মেহতার সাথে? মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসেছে। দিশা বাধ্য হয়ে মুখে হাসি টেনে আনল এবং ফিসফিস করে বলল, প্লিজ, আমার পাশেই থেকো, কোনো বোকামি করো না। সম্রাট শুধু চুপ করে রইল। তখনই সামনে থেকে বিবেক এগিয়ে এলো। ব্ল্যাক টাক্সিডো, হাতে ড্রিঙ্কস এবং চেহারায় সেই কৃত্রিম আত্মবিশ্বাস। ওয়াও দিশা, ইউ লুকিং স্টানিং। তারপর সে সম্রাটের দিকে তাকিয়ে হেসে উঠল। আরে ও হ্যাঁ, তোমার স্বামী। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও হাসতে লাগল। নাইস চয়েস, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। কেউ একজন খোঁটা দিল। দিশাও হালকা হেসে চোখ ফিরিয়ে নিল। সম্রাট সবকিছু শুনছিল, কিন্তু তার চেহারায় কোনো ভাবান্তর হল না। তখনই একজন ওয়েটার এলো এবং ভুলবশত ড্রিঙ্কস সম্রাটের শার্টের ওপর পড়ে গেল। সরি স্যার। ওয়েটার ঘাবড়ে গেল, কিন্তু সম্রাট কিছু বলার আগেই বিবেক জোরে হেসে উঠল। থারে থাকতে দাও, এমন শার্টে আর কি এসে যায়। পুরো টেবিলে হাসির রোল পড়ে গেল। দিশাও এবার কিছু বলল না, শুধু চোখ ঘুরিয়ে নিল। সম্রাট ধীরে ধীরে শার্টটা পরিষ্কার করল এবং বলল, কোনো ব্যাপার না। তার কণ্ঠস্বরে এত প্রশান্তি ছিল যে কয়েকজন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ পার্টির প্রধান গেটে হুইচই পড়ে গেল। কয়েকজন সিকিউরিটি গার্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং ম্যানেজার দৌড়ে দৌড়ে ভেতরে এলো। স্যার, দে হ্যাভ অ্যারাইভড। তারা এসে গেছেন। পুরো পরিবেশ একদম পাল্টে গেল। কে এসেছে? কোনো খুব বড় মানুষ মনে হচ্ছে। লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল। সম্রাটের দৃষ্টিও গেটের দিকে গেল এবং ঠিক তখনই তার ফোন ভাইব্রেট হল। সে পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে সেই একই নাম জ্বলজ্বল করছিল, চেয়ারম্যান ড্যাড। তার মুখে হালকা হাসি ফুটে উঠল, যেন সে সবকিছু জানে। ওদিকে গেট খুলে গেল এবং বাইরে দাঁড়িয়েছিল একটি কালো বিলাসবহুল গাড়ি। সবার নজর সেদিকেই ছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সত্য সামনে আসতে চলেছিল। দিশাও উত্তেজিত হয়ে বলল, মনে হচ্ছে কোনো বড় বিজনেসম্যান। বিবেক, চলো দেখি। বিবেক কলার ঠিক করল। অফকোর্স, এমন লোকদের সাথে কানেকশন বানানো জরুরি। দুজনে সামনে এগোতে লাগল, কিন্তু ঠিক তখনই সম্রাট ধীরে ধীরে তার ফোনটি তুলল এবং কল রিসিভ করার বদলে ফোনটা সুইচ অফ করে দিল। সে একটি গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, এখন নয়। গেটের কাছে সবাই সেই বড় মানুষের অপেক্ষায় দাঁড়িয়েছিল, কিন্তু যার জন্য অপেক্ষা করা হচ্ছিল সেই মানুষটি তাদের মাঝেই দাঁড়িয়েছিল, সাধারণ পোশাকে, চুপচাপ, অবহেলিত অবস্থায়, এবং কারো ধারণাই ছিল না যে সে আসলে কে। রাত 1টা বেজে গিয়েছিল। পার্টি শেষ হয়ে গিয়েছিল। রাস্তাঘাট এখন শান্ত, কিন্তু সম্রাটের ভেতরে একটি ঝড় এখনও বইছিল। বাড়ির দরজা খুলল। দিশা ভেতরে এলো, পেছনে পেছনে বিলেকও। আজ তো মজাই এসে গেল, দিশা হাসতে হাসতে বলল। কিন্তু ইয়ার, কিছু মানুষ পুরো মুডটাই খারাপ করে দেয়। তার নজর সরাসরি সম্রাটের উপর পড়ল। সম্রাট চুপচাপ দাঁড়িয়েছিল। তোমাকে সাথে নিয়ে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, দিশা ঠান্ডা গলায় বলল। বিবেক হাসতে হাসতে যোগ করল, আরে বাদ দাও দিশা, সবাই তো আর আমাদের দুনিয়ার হয় না। দুজনে হেসে উঠল। সম্রাট শুধু একবার তাদের দিকে তাকালো এবং কিছু না বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু এবার তার পাগুলো একটু ভারী মনে হচ্ছিল। ঘরে পৌঁছে সে দরজা বন্ধ করল এবং চেয়ারে বসে পড়ল। তার মুঠি হালকা শক্ত করা ছিল, কিন্তু চেহারা এখনও শান্ত। আর কয়েকটা দিন, সে ধীরে ধীরে নিজেকে বলল, তারপর সব শেষ। ঠিক সেই সময় বাইরের হলে দিশা আর বিবেকের হাসি আবার প্রতিধ্বনিত হতে লাগল। দিশা, তুমি সত্যিই ওই লোকটার সাথে কিভাবে থাকো? বিবেক জিজ্ঞেস করল। দিশা নির্দ্বিধায় উত্তর দিল, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, ডিভোর্সের পর সব ঠিক হয়ে যাবে। এই শব্দগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে সোজা সম্রাটের কানে পৌঁছাল। সে চোখ বন্ধ করে নিল, একটি দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এবার তার বুকে হালকা চিনচিনে ব্যথা স্পষ্ট অনুভূত হচ্ছিল।
পরের দিন সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু বাড়ির পরিবেশ আগের মতোই শীতল ছিল। সম্রাট রান্নাঘরে দাঁড়িয়েছিল, চুপচাপ চা বানাচ্ছিল। তখনই দিশা এলো, ফোনে কথা বলতে বলতে। হ্যাঁ বিবেক, আমি তৈরি হয়ে নেব, তুমি শুধু গাড়ি নিয়ে চলে এসো। সে কল কাটল এবং সম্রাটের দিকে তাকালো। আজ আমি বিবেকের সাথে বাইরে যাচ্ছি, দেরি হবে, সে খুব সাধারণভাবেই বলল। সম্রাট শুধু বলল, হুম। আর হ্যাঁ, দিশা দাঁড়িয়ে গিয়ে বলল, আমার সামনে এই স্বামী সাজার নাটকটা করো না, বুঝেছ? সম্রাট এবার তার চোখে চোখ রাখল কয়েক সেকেন্ড, কিন্তু তারপর চোখ নামিয়ে নিল। ঠিক আছে, সে ধীরে ধীরে বলল। দিশা ঘুরে চলে গেল এবং কিছুক্ষণ পরেই সে তৈরি হয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হল, সারা বাড়িতে নীরবতা ছেয়ে গেল। সম্রাট ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণের জন্য। তারপর সে ধীরে ধীরে নিজের ঘরে গেল এবং আলমারি খুলল। ভেতরে একটি ছোট লকার রাখা ছিল। সে ওটা বের করে খুলল। ভেতরে রাখা ছিল কিছু ফাইল, কিছু ডকুমেন্টস এবং একটি চকচকে গোল্ডেন কার্ড। সে কার্ডটি হাতে নিল। তার উপর খোদাই করা ছিল যোদ্ধা গ্রুপ, চেয়ারম্যানস সান। তার চোখে এক অদ্ভুত চমক দেখা গেল, কিন্তু পরমুহূর্তেই সে কার্ডটি আবার রেখে দিল। এখন নয়, সে নিজেকে বলল। তখনই তার ফোন বাজল। এবার সে কলটি ধরল। হ্যাঁ, তার কণ্ঠস্বর একদম পাল্টে গিয়েছিল, শান্ত এবং ক্ষমতাবান। অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, স্যার, বোর্ড অপেক্ষা করছে, আপনি কবে নাগাদ জয়েন করবেন? সম্রাট কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি নিজেই আসব। কলটা কেটে গেল। বিকেলবেলা সম্রাট ম্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় গাড়ি ছুপছিল এবং তার দৃষ্টি বহু দূরে কোথাও হারিয়ে গিয়েছিল। তখনই তার নজর সামনের দিকে পড়ল। রাস্তার ওপারে দিশা আর বিবেক একসাথে দাঁড়িয়েছিল, হাসতে হাসতে কাছাকাছি আসছিল, যেন পৃথিবীতে তৃতীয় কোনো মানুষের অস্তিত্বই নেই। এক মুহূর্তের জন্য সম্রাটের হৃৎপিণ্ড যেন থেমে গেল, কিন্তু তারপর সে দৃষ্টি ফিরিয়ে নিল। চোখে হালকা জল ছিল, কিন্তু চেহারায় এখনও সেই একই প্রশান্তি। অনেক হয়েছে, সে ধীরে ধীরে বলল, এবার সময় এসে গেছে। সে পকেট থেকে ফোন বের করে একটি নম্বর ডায়াল করল। পেপারগুলো রেডি করো, সে ঠান্ডা গলায় বলল। ডিভোর্সের। বাইরে দিশা আর বিবেকের হাসি এখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তারা টেরও পায়নি যে এই হাসির আড়ালে একটি বড় ঝড় তৈরি হয়ে গেছে। আর এবার সম্রাট চুপ করে থাকবে না। পরের দিন সকালে বাড়িতে অদ্ভুত এক নীরবতা ছিল, না কোনো শব্দ, না কোনো নড়াচড়া, শুধু দেওয়ালে চলা ঘড়ির টিকটিক আওয়াজ। দিশা নিজের ঘর থেকে বেরিয়ে এলো, চেহারায় সেই একই আত্মবিশ্বাস, সেই একই অহংকার। সম্রাট, কফি বানিয়ে দাও, সে না তাকিয়েই বলল, কিন্তু এবার কোনো উত্তর এলো না। দিশা ভ্রুকুচকে এদিক ওদিক তাকালো। তখনই তার নজর টেবিলের ওপর পড়ল। সেখানে একটি ফাইল রাখা ছিল, পরিষ্কার, পরিপাটিভাবে রাখা। দিশা ধীরে ধীরে ফাইলটি তুলল এবং যেমনই সেটি খুলল, তার মুখের রং উড়ে গেল। ডিভোর্স পেপার্স? তার আঙুলগুলো হালকা কাঁপতে শুরু করল। এসব কি? সে নিজেকে বলল। তখনই পেছন থেকে একটি শান্ত আওয়াজ এলো, সেই জিনিসটাই যেটা তুমি চেয়েছিলে। দিশা ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়েছিল সম্রাট যোদ্ধা। আজ প্রথমবারের মতো তাকে অন্যরকম দেখাচ্ছিল। সেই একই সাধারণ পোশাক, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, তার চোখের আত্মবিশ্বাস, সব কিছুতেই যেন একটা পরিবর্তন এসেছে। তুমি আমাকে ডিভোর্স দেবে? দিশা অবাক হয়ে জিজ্ঞেস করল। সম্রাট ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। না দিশা, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, কষ্টও ছিল না, শুধু একটি শীতল সত্য ছিল, যাতে তুমি তোমার উন্নত জীবন কাটাতে পারো। দিশা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে উঠল। ওয়াও সম্রাট, তোমার মনে হয় তুমি আমায় ছাড়বে? তোমার কাছে আছেটা কি? না টাকা, না কোনো স্ট্যাটাস। তুমি আমাকে কি দেবে? সম্রাট কেবল তার দিকে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে বলল, হয়তো এমন কিছু যা তুমি কখনো দেখনি। দিশা তার কথাটার মানে বুঝতে পারল না, অথবা হয়তো সে বুঝতে চাইছিলই না। তখনই দরজার বেল বাজল, টিং টং। দিশা রাগের মাথায় দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিল বিবেক। হে বেবি, রেডি? সে হাসতে হাসতে বলল। তারপর তার নজর সম্রাটের উপর পড়ল। ও, এ এখনও এখানেই আছে। দিশা হাসতে হাসতে বলল, রিল্যাক্স, আর বেশি দিন থাকবে না, আমাদের জীবন থেকে বেরিয়ে যেতে চলেছে। বিবেক ভেতরে এলো এবং সোফায় বসতে বসতে বলল,
যাই হোক দিশা, তোমার একটু তাড়াতাড়ি করা উচিত। এই ধরনের লোকদের বেশি সময় দেওয়া ঠিক নয়। তার নজর সম্রাটের দিকেই ছিল, যেন সে তাকে নিচু দেখিয়ে মজা নিচ্ছিল। কিন্তু এবার সম্রাট চুপ থাকল না। সে ধীরে ধীরে সামনে এগোলো এবং বিবেকের সামনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দুজনের চোখে চোখ পড়ল। বিবেকের চেহারায় এখনও সেই একই অহংকার ছিল, কিন্তু সম্রাটের চোখে অদ্ভুত এক চাপ ছিল। দিশাকে খুশি রেখো, সম্রাট ধীরে ধীরে বলল। তার গলার স্বর এত ঠান্ডা ছিল যে বিবেক এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কি মানে? সে ক্ষেপে গিয়ে জিজ্ঞেস করল। সম্রাট হালকা একটু হাসল। বুঝে যাবে। এবং তারপর সে পিছিয়ে গেল। দিশা বিরক্ত হয়ে বলল, এনাফ অফ দিস ড্রামা। আমি সই করে দেব। আমার ওই সম্পর্ক থেকে মুক্তি চাই। সে রাগে কলম তুলল এবং 1 সেকেন্ডও না ভেবে ডিভোর্স পেপারে সই করে দিল। ঘরে কিছুক্ষণের জন্য স্তব্ধতা নেমে এলো। সম্রাট ফাইলটা তুলল এবং ধীরে ধীরে বন্ধ করল। তার চোখে আনন্দও ছিল না, দুঃখও ছিল না, শুধু এক অদ্ভুত শূন্যতা ছিল। ঠিক আছে, সে শান্ত স্বরে বলল, এবার তুমি মুক্ত। তখনই বাইরে হঠাৎ কিছু গাড়ির আওয়াজ এলো, ব্রেক কষার আওয়াজ। দিশা আর বিবেক জানালা দিয়ে উঁকি মারল। বাইরে 3 থেকে 4টি কালো বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল। স্যুট পরা কয়েকজন মানুষ নিচে দাঁড়িয়েছিল, যেন কারোর জন্য অপেক্ষা করছে। এরা কে? দিশা অবাক হয়ে জিজ্ঞেস করল। বিবেকও বিভ্রান্ত ছিল। হয়তো কোনো বড় মানুষের কনভয়? ঠিক সেই সময়ে সম্রাট তার ঘড়ি দেখল এবং হালকা মাথা নোয়াল, যেন সে সবকিছু জানে। কিন্তু সে কিছু বলল না। সে শুধু দরজার দিকে এগিয়ে গেল এবং থেমে গিয়ে বলল, খুব শিগগিরই সব পরিষ্কার হয়ে যাবে। এবং তারপর সে বাইরে বেরিয়ে গেল। দিশা এবং বিবেক দুজনেই জানালা থেকে দেখছিল। নিচে দাঁড়িয়ে থাকা লোকগুলো যেন তারই অপেক্ষা করছিল। কিন্তু তাদের এখনও বিশ্বাস হচ্ছিল না যে তারা কাকে দেখছে। বাড়ির বাইরে কালো চকচকে বিলাসবহুল গাড়িগুলো দাঁড়িয়েছিল, স্যুট বুট পরা লোকগুলো, এবং চারপাশের পরিবেশে অদ্ভুত একটা থমথমে ভাব। দিশা আর বিবেক জানালা থেকে সব দেখছিল। এরা কার জন্য এসেছে? দিশা ধীরে ধীরে বলল। বিবেক অনুমান করে বলল, হয়তো কোনো খুব বড় মানুষ হবে। ঠিক সেই সময়ই সম্রাট বাড়ি থেকে বাইরে বেরোল। সেই একই সাধারণ পোশাক, সেই একই শান্ত চেহারা। কিন্তু যেমনই সে সিঁড়ি দিয়ে নিচে নামল, নিচে দাঁড়িয়ে থাকা সব মানুষ একসাথে সোজা হয়ে দাঁড়াল এবং তারপর সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। দিশার হাত থেকে জানালার পর্দা খসে পড়ল। স্যার! তার গলা কেঁপে উঠল। বিবেকের চোখ বড় বড় হয়ে গেল। এসব কি? নিচে একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন, সাদা চুল, দামি স্যুট এবং চেহারায় আভিজাত্য। তিনি সম্রাটের সামনে হালকা মাথা নিচু করলেন। সম্রাট, অনেক হয়েছে। আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবে? সম্রাট হালকা হাসি দিল। শুধু আজ পর্যন্তই বাবা। এ কথা শুনে দিশার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাবা? বিবেক একদম চুপ হয়ে গেল। নিচে ড্রাইভার তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে দিল। কিন্তু সম্রাট ভেতরে বসার বদলে ঘুরে দাঁড়াল এবং একবার উপরের দিকে তাকাল, সোজা দিশার চোখে চোখ রেখে। সেই চাহনিতে কোনো রাগ ছিল না, ঘৃণাও ছিল না, কেবল একটা সত্য ছিল, যা এখন আর লুকোনো সম্ভব ছিল না। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ল। যোদ্ধা গ্রুপের উত্তরাধিকারী, সম্রাট যোদ্ধা, দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকুনের ছেলে। টিভি, ফোন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুধু একটা নামই। দিশা সোফায় বসেছিল, হাত কাঁপছিল, দৃষ্টিশূন্য। না, এটা সত্যি হতে পারে না, সে বারবার নিজেকে বলছিল। বিবেক নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার মুখের রং আগেই উড়ে গিয়েছিল। যদি যদি এটা সত্যি হয়, তবে আমরা কাকে? তার কথা অসম্পূর্ণই রয়ে গেল। ঠিক তখনই দরজার বেল জোরে বেজে উঠল। টিং টং! দিশা কাঁপতে কাঁপতে দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিলেন তার বাবা, চেহারায় চরম আতঙ্ক, চোখে ভয়। দিশা, তুমি এটা কি করেছ? তুমি জানো সে কে ছিল? দিশার চোখ দিয়ে জল গড়াতে লাগল। বাবা, আমি জানতাম না। তার বাবা মাথায় হাত দিয়ে বসলেন। সে সম্রাট যোদ্ধা, যোদ্ধা গ্রুপের মালিক, আর তুমি তাকে... তিনি মাটিতে বসে পড়লেন। আমরা ধ্বংস হয়ে গেলাম। দিশা এবার পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মাথায় সেই প্রতিটি মুহূর্ত ঘুরপাক খাচ্ছিল, যখন সে সম্রাটে নিয়ে মজা উড়িয়েছিল, তাকে নিচু দেখিয়েছিল, সম্মান করেনি। আর সম্রাট প্রতিবার চুপ করে সহ্য করেছিল। ঠিক তখনই টিভিতে একটি লাইভ ইন্টারভিউ শুরু হলো। স্ক্রিনে ছিল সম্রাট যোদ্ধা। সে এখন স্যুটে, অত্যন্ত প্রভাবশালী, আত্মবিশ্বাসী এবং সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। স্যার, আপনি এতগুলো বছর নিজেকে লুকিয়ে রাখলেন কেন? রিপোর্টার প্রশ্ন করলেন। সম্রাট হালকা হাসির সাথে উত্তর দিল,
কারণ আমি জানতে চেয়েছিলাম মানুষ আমাকে আমার নাম দিয়ে চেনে নাকি আমার অন্তর দিয়ে। তার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া দেখা গেল, এবং এখন আমি আমার উত্তর পেয়ে গেছি। দিশাই সব কিছু দেখছিল, প্রতিটি শব্দ যেন তার হৃদয় চিরে দিচ্ছিল। সে হঠাৎ উঠে দাঁড়াল এবং জোরে বলে উঠল, আমাকে ওর সাথে দেখা করতে হবে। তার গলায় এখন আর কোনো অহংকার ছিল না, ছিল শুধু অনুশোচনা। বিবেক পেছনে দাঁড়িয়েছিল, একেবারে স্তব্ধ, কারণ এবার তার আসল রূপও সবার সামনে আসতে চলেছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। শহরের সবচেয়ে বড় কর্পোরেট অফিস যোদ্ধা গ্রুপের হেডকোয়ার্টার্সের বাইরে প্রচণ্ড ভিড়, মিডিয়া, ক্যামেরা, সিকিউরিটি। আর সেই ভিড় ঠেলে দ্রুত ভেতরে ছুটে যাচ্ছিল দিশা মেহতা, চেহারা কান্নায় ভেজা, ঘন ঘন শ্বাস পড়ছে, আর মনে শুধু একটাই কথা, আমাকে সম্রাটের সাথে দেখা করতেই হবে। ম্যাম, আপনি ভেতরে যেতে পারবেন না, সিকিউরিটি তাকে আটকাল। প্লিজ আমাকে যেতে দিন, দিশা কাঁদতে কাঁদতে বলল। আমাকে ওর সাথে কথা বলতে হবে, শুধু একবার। ঠিক তখনই ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, লেটার কাম। সিকিউরিটি সঙ্গে সঙ্গে সরে দাঁড়াল। দিশা ভেতরে পা রাখল এবং যেমনই সে মুখ তুলে তাকাল, তার সামনে দাঁড়িয়েছিল সম্রাট যোদ্ধা। ব্ল্যাক স্যুট, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, এবং চোখে সেই একই স্থিরতা। কিন্তু এখন তার মধ্যে একটা দূরত্বও ছিল। কয়েক সেকেন্ড দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। দিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর সম্রাট শুধু শান্তভাবে দাঁড়িয়েছিল। সম্রাট? দিশার গলা বুঝে আসছিল। আমি আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। সে ধীরে ধীরে তার দিকে এগোলো এবং হঠাৎ করে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে সম্মান করিনি। পুরো অফিসে নীরবতা বিরাজ করছিল, সবার চোখ শুধু তার দিকেই ছিল। আমি তোমাকে সব জায়গায় সবার সামনে অপমান করেছি, আর তুমি প্রতিবার চুপ থেকেছ কেন? সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। সম্রাট কিছুক্ষণের জন্য চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসতাম দিশা। তার কণ্ঠে কষ্টটা খুব স্পষ্ট ছিল। আর ভালোবাসা সম্মান চায় না, শুধু সম্মান দেয়। দিশা আরও জোরে কাঁদতে শুরু করল। আমি সেই ভালোবাসার কদর করিনি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, স্যার, এই ফাইলটা। একজন কর্মী একটি ফাইল নিয়ে এলো। সম্রাট সেদিকে তাকালো এবং ফাইলটি খুলল। এটা সেটাই ছিল, ডিভোর্স পেপার্স। দিশার নিঃশ্বাস যেন আটকে গেল। সে ভয়ে ভয়ে সম্রাটের দিকে তাকালো। তোমার মনে আছে? সম্রাট শান্ত গলায় বলল, তুমি না ভেবেই সই করে দিয়েছিলে। আজ আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। দিশা হাত জোড় করল, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব, আমি বদলে যাব। সম্রাট তার চোখে চোখ রেখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর সে দৃষ্টি ফিরিয়ে নিল। সমস্যা এটা নয় যে তুমি বদলে যাবে, সমস্যা হলো তুমি তখন বদলালে যখন তুমি সত্যিটা জানতে পারলে। তার এই কথাটা সোজা দিশার হৃদয়ে গিয়ে বিঁধল। সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল, অশ্রু গড়িয়ে পড়তেই থাকল। তখনই সম্রাট ধীরে ধীরে তার কাছে এলো এবং নিচু হয়ে বলল, আমি যদি আজকেও সেই গরিব ছেলেটাই হতাম, তবে কি তুমি এভাবেই ক্ষমা চাইতে? দিশার কাছে এর কোনো উত্তর ছিল না, তার নীরবতাই ছিল সত্যি। কিছুক্ষণ নীরবতার পর সম্রাট সোজা হয়ে দাঁড়াল এবং জোরে বলল, ক্যান্সেল দিস পেপার্স, এই কাগজগুলো বাতিল করো। পুরো অফিস চমকে উঠল। দিশাও অবাক হয়ে উপরের দিকে তাকাল। কি? সম্রাট তার দিকে তাকাল এবং প্রথমবারের মতো মুখে হালকা একটু হাসি ফুটে উঠল। ডিভোর্স দেওয়াটা সহজ, কিন্তু সম্পর্ক ঠিক করাটা কঠিন, আর আমি সহজ রাস্তা বেছে নিই না। দিশার চোখ থেকে এবার আনন্দের কান্না বেরিয়ে এলো। সে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে বলল, এবার আমি তোমার হৃদয় ভাঙব না। ঠিক তখনই পেছন থেকে সিকিউরিটি বিবেককে ভেতরে নিয়ে এলো। স্যার, এই লোকটি আপনার সাথে দেখা করতে চাইছিল। বিবেকের মুখ পুরো ফ্যাকাশে হয়েছিল। সম্রাট তাকে মাঝপথেই থামিয়ে দিল। তোমার মতো মানুষেরা সম্পর্ক দেখে না, সুযোগ খোঁজে। তোমার খেলা এবার শেষ। সিকিউরিটি তাকে বাইরে নিয়ে গেল। এখন ঘরে শুধু দুজন মানুষ ছিল, সম্রাট আর দিশা। দিশা ধীরে ধীরে তার কাছে এলো এবং এবার সে সম্রাটের হাত ধরল। এবার থেকে আমি তোমাকে তোমার নাম দিয়ে নয়, হৃদয় দিয়ে চিনব। সম্রাট তার দিকে তাকালো এবং ধীরে ধীরে তার হাতটি শক্ত করে ধরল। বাইরে শহরের আলো ঝলমল করছিল,
কিন্তু এবার তাদের দুজনের জীবনেও এক নতুন আলোর আগমন ঘটেছিল। এই গল্প থেকে আমরা একটি অনেক বড় শিক্ষা পাই যে কোনো মানুষকে তার পোশাক, টাকা বা বাইরের রূপ দেখে বিচার করা উচিত নয়। প্রায়শই আমরা সামনের মানুষের আসল রূপ না জেনেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিই, এবং অনেক সময় সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। সম্রাট কিছু না বলে সব অপমান সহ্য করেছিল, কারণ তার মনে সত্যিকারের ভালোবাসা ছিল। কিন্তু দিশা তার ভালোবাসার কদর করেনি এবং শুধুমাত্র তার দারিদ্র্য দেখে তাকে ছোট মনে করেছিল। এই বিষয়টি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হল সম্মান এবং বিশ্বাস। যখন মানুষের কাছে সবকিছু থাকে তখন তার পাশে থাকা খুব সহজ, কিন্তু আসল ভালোবাসা এবং মনুষ্যত্ব তখনই প্রমাণ হয় যখন সামনের মানুষটিকে দুর্বল মনে হয়। যদি সেই সময়েও আমরা তার পাশে দাঁড়াই, তবে সেই সম্পর্ককেই খাঁটি সম্পর্ক বলা হয়। এই গল্পের সবচেয়ে বড় বার্তা হলো এটাই যে অহংকার এবং লোভ সম্পর্ককে ভেঙে দেয়, অন্যদিকে ভালোবাসা, ধৈর্য এবং সম্মান সেগুলোকে মজবুত করে। তাই সর্বদা মানুষকে তার হৃদয় দিয়ে চিনতে শিখুন, তার পরিস্থিতি দিয়ে নয়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এমন চমৎকার এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসার জন্য মোটিভেশন যোগায়। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাভ ইউ অল, স্টে কানেক্টেড।